প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া হচ্ছে। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের আর্থিক ব্যয় ব্যয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, অনুকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। এখন আমি আর্থিক ব্যয় বিবরণী আলোচনা করব। এটা ইংরেজিতে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই আর্থিক ব্যয় বিবরণী জিনিসটা কি, আমি একটু ভূমিকায় আসি। ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বছরান্তের শেষে হিসাবে লাভ ক্ষতির পরিমাণ জানতে ইচ্ছুক। হিসাবকাল শেষ না হওয়া পর্যন্ত হিসাবে প্রকৃত লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। তাই বছর শেষে একটি আর্থিক ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়। আর এই আর্থিক ব্যয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের আর্থিক ব্যয় লাভ ক্ষতির পরিমাণ সহজে নিরূপণ করা যায়। শুধু আর্থিক অবস্থা ব্যয় বিবরণী নিরূপণ করলেই নয়, এর জন্য আর্থিক সংশ্লিষ্ট বিষয় জানতে হলে আর্থিক ব্যয় বিবরণী বিশ্লেষণ প্রয়োজন হয়। এখন আর্থিক ব্যয় বিবরণী যা করতে হয়, প্রথমত তোমাদেরকে নির্ণয় করতে হবে বিশদ আয় বিবরণী। তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এখন এই আর্থিক বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে করতে হবে। প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে মোট লাভ অথবা ক্ষতি, মুনাফা। মোট ক্ষতি। এখন মোট লাভ বা মুনাফা কিভাবে নির্ণয় করব? মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিট বিক্রয় কি? নিট বিক্রয় হচ্ছে বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট বিক্রয়। সাধারণত আমরা এই অঙ্কে আমাদের একটা রেওমিল এবং কিছু অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ কিছু সমন্বয় দেওয়া থাকবে, তার ভিত্তিতে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন নিট বিক্রয় একটা ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই। বিক্রয়, মনে করো বিক্রয় পরিমাণ রেওমিলে, বিক্রয় হচ্ছে রেওমিলে আছে ক্রেডিট, তাই দেখবা রেওমিলে ক্রেডিট পাশে টাকা দেওয়া আছে, মনে করো সাপোজ 5 লক্ষ টাকা। এখন রেওমিলে সাধারণত দুটো জিনিস বিয়োগ হবে, বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত আর বিক্রয়ের উপর বাট্টা বা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। যেহেতু আমাদের বিক্রয় ক্রেডিট, এই আইটেমগুলো বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বা ব্যবসায়িক বাট্টা, কারবারি বাট্টা রেওমিলের ডেবিট পাশে থাকবে। সেই ডেবিট পাশের আইটেমগুলো আমরা এখানে নিয়ে আসবো। মনে করো বিক্রয় ফেরত, এটা মাইনাস করতে হবে। বিক্রয় ফেরত রেওমিলের ডেবিট পাশে টাকা দেখবা, অনেক সময় প্রশ্নে বিক্রয় ফেরত থাকবে না, শুধুমাত্র লেখা থাকলো ফেরত, ডেবিট দিকেও টাকা, ক্রেডিট দিকেও টাকা। তখন তুমি কোনটা নেবা? যেহেতু বিক্রয় ক্রেডিট,
সেহেতু ডেবিট পাশের আইটেমের টাকাটা নিতে হবে। মনে করো 5,000 টাকা আছে, এই 5,000 টাকা আমরা বিয়োগ করলাম 4,95,000। এখন রেওয়া মিলে আবার বিক্রয়ের বাট্টাও আছে, সেটাও মাইনাস হবে। এটাও রেওয়া মিলের ডেবিট পাশে থাকবে টাকা। মনে করো 10,000 বিয়োগ করো 85,000। এরপর সাধারণত রেওয়া মিলে আমাদের দুটো জিনিসই থাকে, সে দুটো আমরা বিয়োগ করব যদি প্রশ্নে থাকে, আর না থাকলে আমাদের করতে হবে, যা থাকবে তাই করতে হবে। এরপর আমাদেরকে সমন্বয় দেখতে হবে। সমন্বয় যদি কোনো কিছু ধারে বিক্রয় করা থাকে তাহলে জাবেদা কি, ধারে বিক্রয় থাকলে দেনাদার হিসাব ডেবিট বা বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই দেনাদার এই টাকার সাথে আমাদেরকে যোগ করে দেখাতে হবে অলিখিত বিক্রয়, সেটা যোগ করে যোগফল বসাবো। এরপর যদি কোনো পণ্য উত্তোলন থাকে, পণ্য উত্তোলন, সেটা আমাদেরকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ করে তারপর আমাদেরকে এই জায়গায় টাকাটা চলে আসবে, সেই টাকাটা হচ্ছে নিট বিক্রয়। এরপর বিক্রিত পণ্যের ব্যয়, এটা একটা বিশাল ব্যাপার আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা হচ্ছে তোমার প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করার পরে সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হবে। এখন প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে অঙ্ক যদি 31শে ডিসেম্বর 2017 থাকে, আমাদের অঙ্ক সাধারণত 6 মাস অথবা 1 বছরে থাকে, তাহলে আমাদের 31শে ডিসেম্বর আগে যে মজুত পণ্য থাকবে সেটাই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। যেই অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা আমরা বসাবো। এরপর ক্রয় সংক্রান্ত খরচ আছে, ক্রয় সংক্রান্ত খরচ নিট ক্রয়, এই ক্রয় বিক্রয় যেভাবে বের করছি ক্রয় আমাদের সেইভাবে নিট ক্রয়ের পরিমাণ বের করতে হবে। যেমন ক্রয়ের সাথে তোমার ক্রয় যেহেতু ডেবিট পাশের আইটেম টাকা বসাবা, ক্রয় ফেরত মাইনাস করবা, তারপর ক্রয়ের বারটা মাইনাস করবা, ধারে কোনো ক্রয় থাকলে অলিখিত ক্রয় যোগ হবে, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে সেটাও মাইনাস হবে। এর পরিমাণ টাকা নিট ক্রয়ের পরে শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কুলি মজুরি ইত্যাদি এই খরচগুলো যোগ করার পরে প্রারম্ভিকের সাথে তারপর সমাপনী মজুত পণ্যের সাথে কোনো আগুনে বিনষ্ট পণ্য থাকে সেটাও আমাদের বিয়োগ করে সমাপনীর সাথে ওটা বিয়োগ করার পর যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্টটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমি যদি দেখি আমাদের নিট বিক্রয় আছে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকায় ধরি, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 9,80,000 টাকা, তাহলে আমাদের মোট মুনাফা হবে। যেহেতু নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় আছে যদি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ ছোট হয় তাহলে মোট মুনাফা, আর যখন ক্ষতি হবে তখন তুমি দেখতে পারবা তোমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা বড় আর নিট বিক্রয়ের পরিমাণটা ছোট, তখন হবে মোট ক্ষতি। তাহলে মোট মুনাফা নির্ণয় করার পর আমাদেরকে যোগ করতে হবে পরোক্ষ পরিচালনায়। পরোক্ষ পরিচালনায় কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এই অ্যামাউন্টগুলো যোগ করার পরে মোট লাভের সাথে যোগ করে অ্যামাউন্ট হবে, কিন্তু তার কোনো নাম হবে না। তারপর আমাদেরকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কি কি হতে পারে? পরিচালন অর্থাৎ ব্যয় প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রম করতে যে সমস্ত খরচগুলো করা হয়, যেমন ভাড়া, বেতন, বিক্রয় পরিবহন, নিরীক্ষা ফি, স্থায়ী সম্পত্তির অবচয়, ইজারা সম্পত্তির অবলম্বন, সুনামের অবলম্বন, এই সমস্ত খরচগুলো যোগ করার পরে আমার ওই মোট লাভের সাথে আমার মনে করো মোট লাভ হয়েছিল 5 লাখ, এর সাথে পরোক্ষ পরিচালন 20,000 যোগ করেছে 5,20,000। এরপর এর সাথে আমরা বাদ দিলাম পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বেতন, ভাড়া, বিক্রয় পরিবহন, বিভিন্ন সম্পত্তির অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, তারপর তোমাদের সুনামের অবলোপন, নিরীক্ষা ফি, অর্থাৎ পরিচালন করতে যে খরচগুলো হয় সেই খরচগুলো আমরা এখানে বসানোর পরে সে যোগ করে এই জায়গায় নিয়ে আসব। এখানে মনে করো তোমার হলো 4 লাখ, বিয়োগ করলো 1,20,000। যখন এই
মোট লাভের সাথে পরিচালন ব্যয় যোগ করার সাথে পরিচালন ব্যয় যদি ছোট হয় তাহলে বিয়োগ করলে এই টাকাটার নাম হবে পরিচালন মুনাফা। আর যদি দেখি এই অ্যামাউন্টের চেয়ে এই অ্যামাউন্টের পরিমাণ বড় তাহলে এই টাকার নাম হবে পরিচালন ক্ষতি। তখন তুমি ক্ষতিটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবে। আর যদি বিয়োগ করা যায় তাহলে তো প্লাস ফিগার হলে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। আচ্ছা, পরিচালন মুনাফা 1,20,000। এখন এর সাথে আমাদের অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে যোগ অপরিচালন আয়, এখন অপরিচালন আয় হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ ইসলামী প্রাপ্ত লভ্যাংশ। এই আইটেমগুলো আমাদের অঙ্কে যা থাকবে সেগুলো আমরা বসাবো, বসাই একটা টাকা হবে, সেই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো। মনে করো 60,000 যোগ করলে 1,80,000। এরপর অপরিচালন আয়ের পরে আমাদেরকে বাদ দিতে হবে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় হচ্ছে শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণ বা ব্যাংক ঋণের সুদ। এই সমস্ত খরচগুলো তোমাদের বসানোর পরে সেই টাকাগুলো যোগ করে যদি দেখো তোমার টাকা 60,000 হলো, তার মানে আমার এটার সাথে এটা ছোট বিদায় বিয়োগ করা যাচ্ছে, তাহলে এই বাকি থাকে কত? 1,20,000 টাকা। এই টাকাটা আমাদের নাম হবে নেট মুনাফা। আর যদি অ্যামাউন্টটা বড় হয়ে যায় তখন নেট ক্ষতি। এই হলো বিশদ আয় বিবরণী। তোমাদেরকে চার্টের মাধ্যমে বিশদ আয় বিবরণী নির্ণয় করতে হবে। পরীক্ষায় সাধারণত তোমাদেরকে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নে যা চাবে তোমাদের সেইটুকুই উত্তর দিতে হবে, অতিরিক্ত কিছু করা যাবে না। এবার আমরা মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আলোচনা করব। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা এটা চার্টের মাধ্যমে দেখাই তোমাদের। তোমাদের রেওয়া মিলে ক্রেডিট দফায় দেখবা মূলধন দেওয়া থাকবে, সেই মূলধন নিয়ে আসবা। মূলধন মনে করো আছে 2 লক্ষ টাকা। এখন তোমাদের রেওয়া মিলে অতিরিক্ত মূলধন থাকলে সেই অতিরিক্ত মূলধন যোগ হবে। মূলধনের সুদ যদি থাকে সেই মূলধনের সুদ যোগ করতে হবে, উত্তোলন বিয়োগ করতে হবে, উত্তোলনের সুদ বিয়োগ করতে হবে। আর নিট আয় অথবা নিট ক্ষতি যেটা হবে, নিট আয় হলে যোগ, নিট ক্ষতি হলে বিয়োগ। এই কাজটা করার পর এই জায়গায় তোমাদের অ্যামাউন্ট হবে। যদি রেওয়া মিলে সাধারণ সঞ্চিতি কোনো দফা থাকে সেই সাধারণ সঞ্চিতির নাম লিখে এর সাথে যোগ করে এই টাকাটার নাম হচ্ছে সমাপনী মূলধন। এই হলো মালিকানা সত্ত্বর রেজাল্ট। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ বছর শেষে আমাদের লাভ লস এবং সম্পদ দায় আইটেমগুলো যোগফল একুরেট সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের রেজাল্ট এক কিনা। এক না হলে আমাদের উত্তর হয়নি। আমাদের উত্তর মিলাতেই হবে যেভাবে হোক। যদি সম্পত্তির পাশে কম থাকে দায়ের চেয়ে তাহলে আমাদের সম্পত্তির পাশে সেখানে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে। কিন্তু আমরা যদি অঙ্ক ভিতরে পোস্টিংয়ে ভুল করা সত্ত্বেও যদি অনিশ্চিত দেয় তাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না। আমাদের সব কিছু ট্রিটমেন্ট হওয়ার পরেও যদি কোনো গরমিলের কারণে হিসাব মিলতেছে না সেই ক্ষেত্রে যেদিকে কম সেদিকে বসায় উত্তরটা মিলাতে হবে। তাহলে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করবে দেখো। এখানে তোমার অঙ্কে যে নাম থাকবে রহিম অ্যান্ড সন্স, করিম অ্যান্ড সন্স, যে নাম থাকবে সেই নামটা লিখবা দেখে এর, তারপর আর্থিক অবস্থা বিবরণী এখানে লিখবা। যে সাল থাকবে সে সাল, এত সালের এত তারিখের সমাপ্ত বছরের জন্য।
তোমাকে সম্পদসমূহ, এই সম্পদসমূহকে তোমাকে ভাগ করে নিতে হবে। কারণ 1994 সালে কোম্পানি আইন অ্যাড আছে, আর্থিক অবস্থা বিবরণী চার্ট অনুসারে করতে হবে। বিশেষ করে ফার্স্ট পেপারে তোমাদের ওই চার্ট ফলো না করলেও হবে, কিন্তু সেকেন্ড পেপারে যে আর্থিক ব্যয় বিবরণী ব্যালেন্স শিট যেটা করতে হবে, সেখানে অবশ্যই তোমার 1994 সালে কোম্পানি অ্যাড আইন ফলো করতে হবে। এখন এই সম্পদকে আমরা কিভাবে ভাগ করতে পারি? প্রথমত আমরা একে চলতি সম্পদ, এই অঙ্কে চলতি সম্পদ কি কি সেগুলো তোমাকে বসাতে হবে। চলতি সম্পদ কি? হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য হিসাবের সাথে কাজ থাকতে পারে। প্রাপ্য হিসাবের সাথে তোমাদের রেওয়া মিলে যদি কোনো অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা থাকে সেটা বিয়োগ করতে, সেটা রেওয়া মিলেরটা আসবে না, কিন্তু সমন্বয় যে তোমার নতুন সঞ্চিতি, অর্থাৎ রেওয়া মিলে তোমার দেনাদার মনে করো আছে 80,000 টাকা, আর সমন্বয় আছে অনাদায়ী পাওনা 20,000 টাকা। তা 80 থেকে 20,000 বিয়োগ করলে 60,000 টাকা হবে। এরপর তোমাদের প্রশ্নে বলা থাকবে 10% বা 5% বা 7.5% নতুন সঞ্চিতি তৈরি করো। তখন তুমি বিয়োগ করে যে 60,000 টাকার উপরে ওই পার্সেন্টেজ করে যে টাকাটা হবে, সেই টাকাটা তোমার প্রাপ্য হিসাবের সাথে ওই অনাদায়ী পাওনা বিয়োগ করার পরে নতুন সঞ্চিতি বিয়োগ করবা। বিয়োগ করে যে ফলটা পাবা সেটা তোমরা দ্বিতীয় কলামে আনবা। এই হলো তোমাদের চলতি সম্পদ। আরও কিছু চলতি সম্পদ থাকতে পারে তোমাদের, যেমন বিনিয়োগের অনাদায় সুদ, এটাও আসবে। তারপর তোমাদের চলতি সম্পদের পর তোমরা একটা বিনিয়োগ দফা নেবা। বিনিয়োগ, যদি রেওয়া মিলে বিনিয়োগ নামে কোনো দফা থাকে, সেই টাকাটা একদম ডাইরেক্ট তোমরা তৃতীয় কলামে বসাই দেবা। এটা তো তোমরা চলতি সম্পদ করার পরে এই টাকাটা আনার পরে তৃতীয় কলামে আর বিনিয়োগ এখানে নিয়ে আসবা। এরপর যদি অসমন্বিত কোনো ব্যয় থাকে, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন, সেই বিলম্বিত বিজ্ঞাপন তোমরা নিয়ে আসবা। এরপর তোমাদেরকে স্থায়ী সম্পদ, অর্থাৎ যেই সম্পত্তিগুলো স্থায়ী, যেমন আসবাবপত্র, গরু গাড়ি, যন্ত্রপাতি, এই সমস্ত খরচগুলোর সাথে কোনো অবচয় থাকে, সেই অবচয় লেস অর্থাৎ বিয়োগ করে তোমাকে নিয়ে আসতে হবে স্থায়ী সম্পদ। এই সবকটা যোগ করে যে ফল পাওয়া যাবে, মনে করো 10 লক্ষ টাকা হলো, 10 লক্ষ টাকা। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা সব চারটা ভাগ করার পরে টাকাটা আগে বসাবা না, এখানে এক লাইন জায়গা রাখবা অনিশ্চিত বা গড়মিলের জন্য, যদি আমার দায়ের কোনো সমস্যা থাকে। এজন্য আমরা এটা রাফে দেখলাম 10 লক্ষ টাকা হলো, কিন্তু আমরা এখানে বসাবো না, একটা লাইন জায়গা রাখবো। এরপর আমাকে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্বকে এটা ভাগ করতে হবে। চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, তারপর তোমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যদি আমাদের প্রশ্নে করা থাকে তাহলে সেই আনসারটা আমরা নিয়ে আসবো, না হলে আমাদের এখানে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব। এরপর আমাকে দেখতে হবে সম্পদের যোগফল 10 লাখ, দায় ও মালিকানা সত্ত্বের যোগফল 10 লাখ হয়েছে কিনা। যদি হয়তো ভালো, আর না হলে যেদিকে কম সেদিকে আমাকে গড়মিল হিসাব দিয়ে অঙ্কটা মিলাতে হবে। এই হলো আর্থিক ব্যয় বিবরণী চার্ট। এই তোমাদেরকে 3টে অংশ জানতে হবে। প্রথমত বিশদ আয় বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর আর্থিক অবস্থা বিবরণী। এই আজকে আমি তোমাদের এই আর্থিক ব্যয় বিবরণী চার্ট নিয়ে আলোচনা করছি। পরবর্তী নেক্সট ক্লাসে আমি তোমাদের অঙ্কের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাস উপভোগ করছো এবং ক্লাস বুঝতে তোমাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। আর পরবর্তী নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অঙ্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমি সেই ক্লাসে তোমাদেরকে বিস্তারিতভাবে এই সম্পর্কে একটি অঙ্কের মাধ্যমে তোমাদের আলোচনা করব। এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরেকটি কথা বলে রাখি, এই করোনা মহামারীতে তোমরা বাসায় থাকবে এবং বেশি বেশি করে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধোবে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।